বাস্তব গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত ৮০০ সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে এই চমৎকার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয় জানেন সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক এবং সকল মানুষদের নিয়ে সাজানো হয় নিয়মিত ৮০০ সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন তেমনই একজন গুণী এবং ভীষণ সকল মানুষ। আমরা কথা বলবো তার জীবনের অতীত, বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ নিয়ে। আমার সাথে আছেন মধুপুর পৌরসভার সাবেক ১ নং প্যানেল মেয়র এবং দিগ্গ রাজনীতিবিদ জনাব মেহেদী হাসান মিঞ্জু। মেহেদী হাসান মিঞ্জু, সাদাকালো স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, আপনি ঠিক কখন এবং কিভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন? আসলে আমরা ৯০ দশকে যখন কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতাম, তখন তৎকালীন স্বৈরাচার এরশাদ সাহেবের বিরুদ্ধে কথা শুনতে শুনতে ওদের রাজনীতিতে আগ্রহ বেড়ে দেয়। আবার জাতীয়তাবাদী ছাত্র দলে প্রবেশ করি। তো তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত তো ছাত্রদল, যুবদল এবং বিএনপির সাথে সরাসরি শব্দ। আপনার এই রাজনীতির জার্নিটা কেমন? রাজনীতির জার্নিটা তো আসলে খুব কঠিন পথ। কারণ আমাদেরকে এরশাদের সময় জেল খাটতে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময় বারবার জেল খাটতে হয়েছে এবং যেগুলো খুব নির্মম। আমরা একটা মামলা জামিন নিয়ে গেট পর্যন্ত গিয়ে স্থিতি বেরিয়ে যাব, ওই সময় আরেকটা মামলা দিয়ে আবার দিতে পারে, তারপর আবার মাসের পর মাস জেল। যে প্রতিহিংসা, এই রাজনীতির মাঝে আমাদের কষ্টদায়ক একটা পথ অতিক্রম করতে হয়েছে, আপনি এখনো করছে। ওয়ান আফটার অ্যানাদার প্রবলেম আসছে এবং সেটা সলভ হয়ে যাচ্ছে। ২০২৪ সালের যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনও রাজনীতিবিদ হিসেবে একটা ভূমিকা ছিল। ২৪ সালের রাজনীতিটা তো আসলে ১৭ বছরের মানুষ, সংক্ষিপ্ত মানুষ একবারে যখন রাস্তায় নেমে করতে পারে, আমি, আমার মেয়ে, আমার ছেলে সবাই রাস্তায় নেমে। আর ১৭ বছরে আমাদের যে রাজনৈতিক যে প্রতিহিংসা, আমরা বারবার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা ফ্যামিলি দেখে আমাদের বাচ্চা-কাচ্চারা ২৪-এর রাজনীতিতে মাথায় নেমে এসেছে। আমরা ওদের পাশে দাঁড়িয়েছি এবং সরাসরি ছাত্র, জনতা, শ্রমিক সবাই মিলে একত্রে যখন মাঠে নামলো, তারপর তো আসলে স্বৈরাচারী সরকার কিভাবে দেশ ছেড়ে পালাবে। এই আন্দোলনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই আন্দোলনে আসলে একটা বিশাল মেসেজ আছে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য। বাংলাদেশের যে আমাদের স্তম্ভগুলা, রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো, এগুলো স্থায়ীভাবে শক্ত করতে হবে। আমি আমাদের রাষ্ট্রের যে বৈষম্য, দুর্নীতি, আমাদের অপশাসন, এগুলোর বিরুদ্ধে মানুষ যে সোচ্চারভাবে ২৪-এর ৫ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে, তাকে আমরা আমরা তাদের উদ্দেশ্যকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা সুন্দর একটা বাংলাদেশ স্থাপনের জন্য তো আন্দোলনটা করছি। তাদের উদ্দেশ্য যদি স্থাপন করতে পারি, আমাদের তাদের লক্ষ্য যদি আমরা এদেশে মানে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমাদের যে ছাত্র, যে সন্তানগুলো মারা গেছে, তাদের রক্তের সাথে আমাদের বিমানিত। মেহেদী হাসান মিঞ্জু, এবার জানবো আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার পরিবার সম্পর্কে। আমার ব্যক্তিগত জীবন, আমার ওয়াইফ একজন টিচার, আমার ২ মেয়ে, ১ মেয়ে আমেরিকাতে, আরেক মেয়ে রাশিয়াতে, আর ছেলে ছোট, ও ক্লাস 3-তে, আমাদের এলাকায় স্কুলে লেখাপড়া। আপনার পরিবার আপনার রাজনীতি করাটাকে কিভাবে দেখেন এবং কতটুকু সাপোর্ট করে? ওরা আসলে প্রথম দিকে রাজনীতির যে আমাদের অপরাজনীতি যেগুলো, যেভাবে আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি, এটা সহজে মেনে নিতে চায় না। কিছু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বাড়ির সামনে অনেক মানুষই দিয়ে তাদের বিভিন্ন প্রবলেম শোনা, বুঝলে, আমাকে শুনেতে গিয়ে তো পরিবারের সবাই শোনে। তো এভাবে ওদের সাথে আসলে মিষ্টি মিষ্টি সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আসলে পাবলিক ডিমান্ড যেগুলো, পাবলিক ফাংশনের সাথে মিশতে মিশতে সবাই এরকম হয়ে যায়। কিন্তু রাজনীতি করতে গেলে যে প্রচুর ব্যস্ততা থাকে, সর্বসাধারণকে সময় দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে পরিবারের ভাগে তো সময়টা একটু কম পড়ে। এরকম কখনো অভিযোগ আসে যে আমাদেরকে সময় কম দিচ্ছ? সন্তানেরা অভিযোগ করেনি? পারিবারিক একটা অনুষ্ঠানে সবাই যাবে, রেডি হয়ে এখন আছে, আমার এক প্রোগ্রামে আসছি, সেখান থেকে ছুটতে পারতেছি না। এরা ওই সময়টাতে মানে আসলে খুব রাগারাগি করে। পরে আমার একটা সলিডারও বলে এটা ব্যাকআপ করতে হয়। রাজনীতিতে আপনার প্রেরণার উৎসটা কি?
এবং কাকে আপনি আইডল হিসেবে মানেন? আমি রাজনীতিতে আইডল হিসেবে মানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা দেশ শাসনের মধ্যে থেকেও দেশটাকে আপনি দেখেছেন, জেনে থাকবেন যে ৭৫-এর তোলাবাহী জুড়ি থেকে মাত্র ৩ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছে। এই যে তার একটা আ সুন্দর পুত্র স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করা, তাহলে মানুষ ইচ্ছা থাকলেই একটা কঠিন অবস্থা থেকে দেশকে উত্তরণ করতে পারে। তো এই জিয়া রহমানের এই দিকটা থেকে বিবেচনা করে আমি আসলে জিয়া রহমানই আমার আইডল। ২০২৬ সালে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে আজকে বাংলাদেশের জনমনে অনেক ধরনের আশা, অনেক ধরনের ধোঁয়াশা সবকিছুই তৈরি হয়েছে। ২০২৬ সালের নির্বাচন সম্পর্কে আপনার মন্তব্য বা আপনার এনালাইসিসটা ২৬ সালে আসলে তো অনেক মানুষের অনেক আশার একটা নির্বাচন। মানুষ ১৭ বছর আজকে যে ছেলেটার বয়স ১৮ ভোটার রয়েছে, ১৭-১৮ বছর আগে ওরা কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে। তো এখন একটা সুষ্ঠু নির্বাচনে ওরা ভোট দিবে, সে ভোট দেওয়ার জন্য লক্ষ্য স্থির করে আছে। আবার আমাদের রাজনীতিবিদদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন দলেরও একটা দায়িত্ব আছে। যখন আমরা একেকটা এলাকায় একেকটা প্রার্থী দিয়েছি, তখন তাদেরকে অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থী বিবেচনা করে দিতে হয়। তারপর মানে কাউকে পাইনি একজনকে দিয়ে দিলাম এরকম না। যেমন আমার টাঙ্গাইলে যে প্রার্থী দিয়েছে তোকে মা ওয়ানব সভা অত্যন্ত বিনয়ী এবং সংসদ সদস্য হিসেবে সত্যিকারের যোগ্য দিই। তো এইভাবে যদি প্রতিটা দল যোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়ে থাকে, তাহলে আমরা যে দল থেকেই নির্বাচিত হই, অবশ্যই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে অবশ্যই। তো এই দায়িত্বটা সকল দলের জি। তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে একটা সুন্দর নির্বাচক চাই, নির্বাচনের বাদে সুন্দর একটা সংসদ চাই, যে সংসদের মধ্যে ওই দুর্নীতি থাকবে না, যে সংসদের এমপিদের লক্ষ্য থাকবে দেশকে আগায় নেওয়া, নিজের ব্যক্তিগত লাভ লসের হিসাব করবে না। এই সংসদ সদস্যরা একটা দেশকে অনেক দূর আগায় নিতে পারে যদি তাদের আশা আকাঙ্ক্ষা থাকে শুধু দেশকে নিয়ে। আর যদি ব্যক্তিগত লাভের চিন্তা করে তাদেরকে দিয়ে তো দেশ উন্নয়নের আশা করা যায় এবং দেশে আগাবে না। আপনি যতটুকু বললেন সেটা নির্বাচনকে ঘিরে আসার কথা বললেন, বাট জনমনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আদৌ কি নির্বাচন হবে নাকি হবে না? এই যে একটা আমি আশাবাদী। আমি আশাবাদী যে ইউসুফ সাহেব সে একজন বিজ্ঞ লোক, যে তিনি তার পথ রাখবে। সমস্ত দেশবাসী এখন ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। তো আমি আসলে আশাবাদী মানুষ হিসেবেই বলবো নির্বাচন হবে। আগামী স্পষ্টতা সময়ই হবে। মেহেদী হাসান মিন্টু, এবার জানবো আপনার ছাত্র জীবনের কোনো মজার স্মৃতি যেটা আপনাকে আন্দোলিত করে, নাড়া দেয়। ছাত্র জীবনটা তো আসলে সুন্দর জীবন, তো তার মধ্যেও আমাদের নাড়া দিয়েছে যেমন আমাদের ৯০ দশকে যে একসাথে মিছিল করছি, তার মাঝ থেকে ২ জনকে পুলিশ বা নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। তখন তো একসাথে সময় ছিল। পরের দিন যেমন তাকে পাশে পাইনি, এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। একসাথে জন্মাম এতদিন, আজকে আপনার করেও নাই। তাই জোরে ৩ মাসের ৬ মাসের ডিটেনশন দিয়ে দিয়েছে। ওই ৩ মাস যে বন্ধুত্বের মধ্যে একটা ফাটল, এটা আমাকে এখনো অনেক সময়ই ভাবিয়ে তোলে যে কি সুন্দর লাইফটা ছিল আমাদের। বাট এই যে একটা পলিটিক্যাল যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমাদের অনেকেরই ছাত্র জীবনই শেষ হয়ে গেছে। আমাদের ময়মনসিংহে যে ফিরুজ জাহাঙ্গীর ২ টি ছেলেকে প্রকাশ্যে রাজপথের মানে উপরে গুলি করে মেরে ফেলতে। তো এই দিকগুলা অনেক সময় বেকার হয়। আচ্ছা, তো আমরা এই অপরাধ থেকে বেরিয়ে আসতে চাই। ছাত্র রাজনীতি সুন্দর জীবন, লেখাপড়ার জীবন, দেশ নিয়ে চিন্তা করার জীবন। কিন্তু এই যে অপরাজনীতির শিকার ছাত্রদের হলগুলো, রাজপথগুলো এগুলো নিরাপদ চাই। এবার জানবো একদমই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে। তারপর প্রথম হচ্ছে আপনার প্রিয় খাবারটা। আমরা তো আসলে বাঙালি। প্রিয় খাবার আমার স্বভাবতই সিম্পল, যে আমার এই গরুর মাংস, ডাল আর ভাত এইটুকু হলেই হয়। সাথে প্রিয় পোশাক, প্রিয় পোশাক আমার ফেভারিট। প্রিয় রং, প্রিয় রং নেভি ব্লু। রাজনীতির বাইরে আপনার প্রিয় ব্যক্তিকে। উনি অনেক প্রতিষ্ঠা করছে এবং এখনো করে যাচ্ছে। তার এই প্রতিষ্ঠান করার যে ইচ্ছা বা আগ্রহ এবং সে যেভাবে পড়ে, এগুলা আমি আসলে তাকে যে দিক দিয়ে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন। রাজনীতির বাহিরে অনেক সামাজিক কাজকর্ম আছে, অনেক সোশ্যাল ওয়ার্কস আছে। সেগুলো সম্পর্কে একটু বলুন যেগুলো আপনি করেন। রাজনীতির বাইরেও তো আমাদের এই যে সোশ্যাল ওয়ার্ক যেগুলো বললাম এগুলো তো আছে। তারপরও কিছু দিক আছে, যেমন সাংস্কৃতিক দিকটা। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা খেলাধুলা এবং সংস্কৃতির মধ্যে ব্যস্ত রাখতে পারি,
ছেলেপুলে তো ওরা মিসকে খাওয়া আই মিন ওরা এই যে নেশায় কেউ কেউ জাতের পরে কেউ কেউ নিজে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত রয়ে যাচ্ছে। তো আমরা এদেরকে ভালো রাখতে গেলে আমাদের সাংস্কৃতিক অঙ্গ এবং ওই যে ক্রিয়াঙ্গ এই দুইটা দিকে আমি প্রতিষ্ঠিত মানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার পর জনাব মেহেদী হাসান মিঞ্জু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাদা কালো স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং আমার প্রতি অনেক ভালোবাসা। আপনাকেও ধন্যবাদ, আমার প্রিয় দর্শকদের ধন্যবাদ। আজ সবার কাছে আমার একটাই দাবি, আমরা একটা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ তো, যে বাংলাদেশ আমাদের বাচ্চা কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত নিরাপদ, সুন্দর, সুশৃঙ্খল বাংলাদেশ হবে। আর সুপ্রিয় দর্শক, আসলে গুণী এবং বিজ্ঞ মানুষদের সাথে কথা বললে সময় যে কখন শেষ হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। আমরা একদম সাদা কালোর আজকের পর্বের শেষ সময় এসে উপস্থিত হয়েছি। বিদায় নিতে হচ্ছে সাদা কালোর আজকের পর্ব থেকে। তবে আবারও হাজির হব নতুন কোন নদী থেকে নিয়ে আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব